হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এনটিপিসি 2025-এর জন্য যে আমরা প্রিভিয়াস ইয়ারগুলো প্র্যাকটিস করছিলাম, তো আজকে আমাদের ভারতের সংবিধান চ্যাপ্টার 1 হবে, ঐতিহাসিক পটভূমি ও গণপরিষদ। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে, স্বাধীন ভারতের জন্য সংবিধান রচনার দায়িত্বে থাকা গণপরিষদ গঠিত হয়েছিল কোন আইনের অধীনে? এখানে অ্যান্সার হচ্ছে 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে। তো স্বাধীন ভারতের জন্য সংবিধানের খসড়া প্রস্তুত করেছিল গণপরিষদ, যা গঠিত হয়েছিল 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে। এই মিশন 24শে মার্চ 1946 সালে দিল্লি পৌঁছায়। এই বোর্ডে 3 জন সদস্য ছিলেন, প্যাথিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। এই মিশন মুসলিম লীগের পাকিস্তানের দাবিকে প্রত্যাখ্যান করে। স্বাধীনতার পর ভারতের গণপরিষদের সভাপতি কে ছিলেন? তো স্বাধীনতার পর ভারতের গণপরিষদের সভাপতি হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো 9 ডিসেম্বর 1946-এ ডক্টর সচ্চিদানন্দ সিনহাকে অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়। এর 11 ডিসেম্বর 1946-এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হন। স্বাধীনতার পরেও তিনি গণপরিষদের সভাপতি নির্বাচিত হন। তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি 2টি পূর্ণ মেয়াদ দায়িত্ব পালন করেন। ডক্টর আম্বেদকর 29শে আগস্ট 1947-এ খসড়া কমিটির সভাপতি নিযুক্ত হন। সংবিধানের 370 অনুচ্ছেদের মূল খসড়াকার কে ছিলেন? 370 তোমরা সবাই জানো, জম্মু কাশ্মীর রিলেটেড। তো এর মূল খসড়াকার ছিলেন গোপাল স্বামী আয়েঙ্গার। অপশন সি, গোপাল স্বামী আয়েঙ্গার। তো সংবিধানের রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকর 370 অনুচ্ছেদ খসড়া করতে অস্বীকার করেন। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তার মন্ত্রিসভার সদস্য এন গোপাল স্বামী আয়েঙ্গারকে এ কাজের দায়িত্ব দেন। বর্তমানে 2019 সালে রাষ্ট্রপতির আদেশে জম্মু কাশ্মীর সংক্রান্ত বিশেষ ধারা অর্থাৎ 370 বাতিল করা হয়েছে। কবে জওহরলাল নেহরু গণপরিষদে উদ্দেশ্য প্রস্তাব বা অবজেক্টিভ রেজুলেশন উপস্থাপন করেন? তো অবজেক্টিভ রেজুলেশন বা উদ্দেশ্য প্রস্তাব এটা উপস্থাপন হয়েছিল 13 ডিসেম্বর 1946-এ। পরবর্তীতে এটাই প্রস্তাবনা হিসেবে সংবিধানে যুক্ত হয়। তো উদ্দেশ্য প্রস্তাবনা 1946 জওহরলাল নেহরু গণপরিষদের প্রথম অধিবেশনে 13 ডিসেম্বর 1946 সালে উপস্থাপন করেন। আর এই প্রস্তাব 22শে জানুয়ারি 1947-এ গৃহীত হয়। এটি ভারতের সকল নাগরিকের জন্য ন্যায়, সাম্য এবং স্বাধীনতার নিশ্চয়তা দেয়। আনুমানিক কত বছরের আলোচনা শেষে ভারতের সংবিধান স্বাক্ষর করা হয়? তো প্রায় 3 বছর, অর্থাৎ 2 বছর 11 মাস 18 দিন। আচ্ছা, এখানে রয়েছে 2 বছর 11 মাস 18 দিন, প্রায় 3 বছর আলোচনার পর ভারতের সংবিধান স্বাক্ষর করা হয়। ভারতের সংবিধান কোন সালে কার্যকর হয়? তো ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালে। 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়েছিল। তো ভারতের সংবিধান 26শে নভেম্বর 1949 তারিখে গৃহীত হয় এবং 24শে জানুয়ারি 1950-এ 284 জন সদস্য তাতে স্বাক্ষর করেন। আর এটি 26শে জানুয়ারি 1950 থেকে কার্যকর হয় এবং এই দিনে গণপরিষদ বিলুপ্ত হয়ে ভারতের প্রাথমিক সংসদে রূপান্তরিত হয় যতক্ষণ না একটি নতুন সংসদ গঠিত হয়। স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন? তো স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। অপশন সি। স্বাধীন ভারতের প্রথম মন্ত্রিসভার তালিকা এখানে রয়েছে। পণ্ডিত জওহরলাল নেহরু ছিলেন প্রধানমন্ত্রী, সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও কমনওয়েলথ সম্পর্ক পররাষ্ট্রমন্ত্রী, বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রী। সর্দার প্যাটেল স্বরাষ্ট্র, তথ্য সম্প্রচার, রাজ্য সম্পর্কিত। ডক্টর রাজেন্দ্র প্রসাদ খাদ্য ও কৃষি। মৌলানা আবুল কালাম আজাদ শিক্ষামন্ত্রী। জন মাথায় রেলওয়ে পরিবহন মন্ত্রী। সর্দার বলদেব সিং প্রতিরক্ষা। জগজিৎ রাম শ্রম। আর সিএইচ ভাবা বাণিজ্য। রফি আহমেদ কিদওয়াই যোগাযোগ। রাজকুমারী অমৃত কৌর স্বাস্থ্যমন্ত্রী। বি.আর. আম্বেদকর আইনমন্ত্রী। আর কে ষণমুখম চেট্টি অর্থমন্ত্রী। শ্যামাপ্রসাদ মুখার্জি শিল্প সরবরাহ মন্ত্রী। এন.ভি. গাডগিল নির্মাণ খনি ও বিদ্যুৎ মন্ত্রী। সংবিধান কার্যকর হওয়ার সময় ভারতীয় সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ ছিল? তো মোট অনুচ্ছেদ ছিল 395টি। ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার সময় এতে মোট 395টি অনুচ্ছেদ, 8টি তফসিল ও 22টি ভাগ ছিল।
1947 সালের আগে ভারতে 26শে জানুয়ারি কী নামে পরিচিত ছিল? তো 1947-এর আগে 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হতো। 1947 সালের আগে ভারতে 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস নামে পরিচিত ছিল। 1929 সালের এই দিনে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিল। 1946 সালের 9 ডিসেম্বর অনুষ্ঠিত সংবিধান সভার প্রথম বৈঠকের সভাপতি কে ছিলেন? তো আমরা একটা ব্যাখ্যাতে তো পড়লাম এটা প্রথম কোশ্চেনে, যে প্রথম বৈঠকের সভাপতি 9 ডিসেম্বর ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিনহা। পরে আবার ডক্টর রাজেন্দ্র প্রসাদ 11 ডিসেম্বর থেকে সভাপতি হন। 9 ডিসেম্বর 1946 সালে সংবিধান সভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। তাতে ডক্টর সচ্চিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি হিসেবে নিযুক্ত হন। পরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি এবং এইচ.সি. মুখার্জি সহসভাপতি হন। ভারতীয় জাতীয় পতাকা সংবিধান সভা কবে গৃহীত করেছিল? 22শে জুলাই 1947। আচ্ছা, অ্যান্সার এখানে রয়েছে স্ক্রিনে। 22শে জুলাই 1947 তারিখে সংবিধান সভা ভারতীয় জাতীয় পতাকা গৃহীত করে। কে ভারতীয় সংবিধানের জনক নামে পরিচিত? তো ভারতীয় সংবিধানের জনক ডক্টর বি.আর. আম্বেদকর। অপশন এ। ডক্টর বি.আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের জনক হিসেবে পরিচিত কারণ তিনি সর্বাপেক্ষা কার্যকর ভূমিকা পালন করেছিলেন সংবিধান রচনার ক্ষেত্রে। তিনি খসড়া কমিটির সভাপতি ছিলেন, তাকে আধুনিক মনু বলা হয়। স্বাধীন ভারতের সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? তো স্বাধীন ভারতের সংবিধান সভার প্রথম সভাপতি, এটা রিপিট হয়েছে কোশ্চেন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। প্রথমে ডক্টর সচ্চিদানন্দ সিনহা অস্থায়ী সভাপতি ছিলেন, পরে ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্থায়ী সভাপতি নির্বাচিত হন। সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। ইউনিয়ন সংবিধান কমিটির নেতৃত্বে ছিলেন জওহরলাল নেহরু। ভারতে কোন দিনটি সংবিধান দিবস হিসেবে পালন করা হয়? তো সংবিধান দিবস হচ্ছে 26শে নভেম্বর। ঠিক আছে, 26শে নভেম্বরকে সংবিধান দিবস বলা হয়। মে 2015 সালে ভারত সরকার ঘোষণা করে যে 26শে নভেম্বর দিনটি সংবিধান দিবস হিসেবে পালন করা হবে। আগে এই দিনটি জাতীয় আইন দিবস হিসেবে পরিচিত ছিল। 2015 সালে ছিল ডক্টর বি.আর. আম্বেদকরের 125তম জন্মবার্ষিকী। ভারতের সর্বোচ্চ আইন হিসেবে নিচের কোনটি বিবেচিত হয়? আচ্ছা, এই আগের কোশ্চেনের ব্যাখ্যা যেটা রয়েছে যে 2015 সালের ডক্টর বি.আর. আম্বেদকরের 125তম জন্মবার্ষিকী, এটা কিন্তু এই 26শে নভেম্বরের রিলেটেড নয়, এটা এক্সট্রা ইনফরমেশান দেওয়া রয়েছে। ঠিক আছে, কারণ বি.আর. আম্বেদকরের জন্মদিন হচ্ছে 14ই এপ্রিল। ঠিক আছে, তো 2015 সালে 125তম হয়েছিল, ওটা মনে রাখার জন্য। ভারতের সর্বোচ্চ আইন হিসেবে নিচের কোনটি বিবেচিত হয়? তো সর্বোচ্চ আইন হচ্ছে ভারতের সংবিধান। অপশন এ। ভারতের সংবিধানই ভারতের সর্বোচ্চ আইন হিসেবে বিবেচিত হয়, এটি ভারতের সর্বোচ্চ আইনগত নথি। আচ্ছা, নিচে একটি বক্তব্য এ এবং একটি কারণ আর দেওয়া হলো। তো বক্তব্য এ বলেছে ভারতীয় সংবিধান 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়। ঠিক আছে, আর রিজন বা কারণ দেওয়া রয়েছে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। সঠিক উত্তরটি নির্বাচন করুন। এ সঠিক কিন্তু আর ভুল। তো দেখো, ভারতের সংবিধান 26শে জানুয়ারি 1950 সালে কার্যকর হয়, এটা ঠিক। আর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এটাও ঠিক। তার মানে দুটোই ঠিক হবে। এখানে দুটোই ঠিক কোন অপশানে রয়েছে? এ এবং আর উভয় সঠিক, কিন্তু আর হলো এর যথাযথ ব্যাখ্যা নয়। আচ্ছা, হ্যাঁ ঠিক, ডি নম্বরটা হবে অ্যান্সার। যে দুটো অপশন মানে দুটো বিবৃতি ঠিক রয়েছে, কিন্তু আর এর মধ্যে কোনো কারণ বা ব্যাখ্যা এটা যথেষ্ট নয় আর কি। ঠিক আছে, যথাযথ ব্যাখ্যা নয়, মানে এর ব্যাখ্যা অন্য হতে পারে, কিন্তু ইনফরমেশন ঠিক রয়েছে। তো অপশান ডি হবে অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা এখানে দেখে নিই। সংবিধান 26শে নভেম্বর 1950 গৃহীত হয়, 26শে জানুয়ারি 1950 কার্যকর হয়, এটা আমরা পড়লাম। 1929 সালে 31শে ডিসেম্বর জওহরলাল নেহরুর রবি নদীর তীরে জাতীয় পতাকা উত্তোলন করে পূর্ণ স্বরাজের দাবি জানান এবং স্বাধীনতার তারিখ হিসেবে 26শে জানুয়ারি 1930 নির্ধারিত হয়। এবার সেই কারণে 26শে জানুয়ারি দিনটিকে প্রজাতন্ত্র দিবস হিসেবে বেছে নেওয়া হয়। তাই আর সঠিক হলেও এটি এর যথাযথ ব্যাখ্যা নয়। তো আসল ব্যাখ্যাটা হচ্ছে এখানে যেটা লেখা আছে 26শে জানুয়ারি 1930 এটা পূর্ণ স্বরাজ উঠেছিল, তাই। ঠিক আছে, তো ভারতের সংবিধান, ভারতীয় সংবিধানের উৎস, চ্যাপ্টার 2, এটা ভারতের সংবিধানের উৎস। ভারতের সংবিধানের স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব এর নীতিগুলো কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? আচ্ছা, স্বাধীনতা, সাম্য এগুলো হয়েছে ফ্রান্স থেকে।
যখন ফ্রেঞ্চ রেভলিউশন বা ফরাসি বিপ্লব চলছিল সেই সময় এই কথাগুলো হয়েছিল আর কি, সেখান থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। তো ভারতীয় সংবিধানের স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্বের নীতিগুলি ফ্রান্সের সংবিধান থেকে গৃহীত। অন্য উৎসসমূহগুলো দেখো, রাষ্ট্র পরিচালনা নির্দেশিকা নীতিগুলো আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। মৌলিক কর্তব্য রাশিয়া থেকে নেওয়া হয়েছে। মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। দ্বিকক্ষীয় সংসদ ব্যবস্থা ব্রিটেন থেকে। উভয় কক্ষের যৌথ অধিবেশন অস্ট্রেলিয়া থেকে। নিম্নলিখিত কোন দেশের সংবিধান ভারতীয় সংবিধানের উৎস নয়? তো ডেনমার্ক, ফ্রান্স, আয়ারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র। তো ফ্রান্স থেকে তো নেওয়া হয়েছে, আমরা পড়লাম। আয়ারল্যান্ড থেকেও নেওয়া হয়েছে, যেটা আমরা পড়লাম ডিপিএসপি, নির্দেশমূলক নীতি। আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকেও তো নেওয়া হয়েছে, মৌলিক কর্তব্য আমরা পড়লাম। মৌলিক কর্তব্য না, মৌলিক অধিকার। আর মৌলিক কর্তব্যটা রাশিয়া থেকে। তো এখানে শুধুমাত্র ডেনমার্ক থেকে নেওয়া হয়নি। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ, ডেনমার্ক। এটা সংবিধানের ভারতীয় সংবিধানের উৎস নয়। আচ্ছা, ওটা এখানে লেখা রয়েছে। রাজ্যসভার সদস্যদের পরোক্ষ নির্বাচন ভারতের সংবিধানে কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো পরোক্ষ নির্বাচন এটা দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারা কোন দেশ থেকে গৃহীত হয়েছে? পঞ্চবার্ষিকী পরিকল্পনা ইউএসএসআর থেকে, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া আমরা যেটা জানি। তো ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা সোভিয়েত ইউনিয়নের ইউএসএসআর থেকে গৃহীত। 1951 সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেহরু সংসদে উপস্থাপন করেন। ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, আর মৌলিক কর্তব্য হচ্ছে রাশিয়া থেকে। ভারতের সংবিধানে অংশ 3 বা পার্ট 3, যেটা 12 থেকে 35 পর্যন্ত মৌলিক অধিকার রয়েছে। টোটাল 6টি মৌলিক অধিকার রয়েছে। ঠিক আছে, 6টি মৌলিক অধিকার। এগুলি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে গৃহীত। ভারতের সংবিধানের কোন অংশটি জার্মানির সংবিধান দ্বারা অনুপ্রাণিত? তো এখানে জার্মানি সংবিধান থেকে নেওয়া হয়েছে, যেটা যে জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত করা যাবে, এটা নেওয়া হয়েছে জার্মানি সংবিধান থেকে। ঠিক আছে, আর মৌলিক অধিকারটা নেওয়া হয়েছে কোথা থেকে? মার্কিন যুক্তরাষ্ট্র। জরুরি অবস্থায় মৌলিক অধিকার স্থগিত রাখার ধারা জার্মানির সংবিধান থেকে গৃহীত। সংবিধানের 18 নম্বর অংশে ধারা 352 থেকে 360 জরুরি অবস্থা সম্পর্কিত বিধানগুলি অন্তর্ভুক্ত। আর এই বিধানগুলি কেন্দ্রীয় সরকারকে অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় সহায়তা করে। ভারতীয় সংবিধানে আইনের শাসন বা রুল অফ ল এর ধারণা নিচের কোন দেশের সংবিধান থেকে গৃহীত? তো আইনের শাসন বা রুল অফ ল এটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। অপশন সি, ব্রিটেন। ব্রিটেন ভারতীয় সংবিধানে সংসদীয় সরকার ব্যবস্থা, আইনের শাসন, আইন প্রণয়নের পদ্ধতি এবং একক নাগরিকত্ব ইত্যাদি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ব্রিটিশ সংবিধান থেকে গ্রহণ করা হয়েছে। ভারতীয় সংবিধানে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতির বিধান কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো অ্যান্সার হচ্ছে ব্রিটেন থেকে। অপশন সি, ব্রিটেন। তো ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা সাধারণ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি, ভোটাররা একজন প্রার্থীকে ভোট দেন এবং সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থী নির্বাচিত হন। এই নির্বাচনী পদ্ধতি ব্রিটিশ সংবিধান থেকে গৃহীত। ভারতীয় সংবিধানে শক্তিশালী কেন্দ্র সহ যুক্তরাষ্ট্র, ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার এর ধারণা নিচের কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? তো এটা হয়েছে কানাডা থেকে। অপশন বি, কানাডা। ভারতের সংবিধানে শক্তিশালী কেন্দ্রীয় ধারণা, অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রে ন্যস্ত থাকা, রাজ্যপাল নিয়োগ এবং সুপ্রিম কোর্টের পরামর্শমূলক এখতিয়ার ইত্যাদি বৈশিষ্ট্য কানাডিয়ান সংবিধান থেকে গৃহীত হয়েছে। তো এই পর্যন্ত। এরপরে আমরা চ্যাপ্টার 3টা করব। ওকে।